আম্মু তৃতীয় বিয়ের সময় সবাই আমাকে মশকরা করে বলেছিল, কি রে না তুই এত সহ্য করস কেমনে? বিয়ে লাখ মাইয়া থুইয়া মা বিয়ে করে। আমি এদের কারো কথাই শুনছিলাম না ওই সময়। আমার মাথায় তখন একটাই চিন্তা ছিল, মা কি এবার আমাকে একা রেখে চলে যাবে? আমি কি আর মায়ের সাথে ঘুমাতে পারবো না? এই মা ছাড়া তো আমার দুনিয়াটাই অসল। ঘরে মায়ের গহনা গুছাচ্ছি, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ মামি ঘরে ঢুকে আমাকে কাঁদতে দেখে কাছে এসে বলল, তোর জন্য তো তোর মার জীবনটা নষ্ট হইতে পারে না। মারে, যদি এতই ভালোবাসোস তাহলে মারে হাসি মুখে বিদায় দে। এত কান্দনের কি আছে? আর তোর বাপের লেগেই তো আমার ননদটার জীবনটা নষ্ট হয়েছে। তোর বাপ যদি ভালো হইতো তাহলে এত কষ্ট করতে হইতো না। তাও মামি আর কিছু বলার আগে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা মামি, তোমার কি আমি কিছু কইছি? হুদাই কেন এসব কইতেছ? আমি কি আম্মুর বিয়ার অমত প্রকাশ করছি একবারও? মামি গাল বেঁকিয়ে শাড়ি গুছিয়ে গুছিয়ে বলল, অমত প্রকাশ করস নাই ঠিক আছে, মনে মনে তুই ঠিকই আমারে আর আমার জামাইরে অভিশাপ দিতেছস। বাপ ছাড়া মাইয়া অভিশাপ দিলে তো লাইগে যাইব। আমরা কারো খারাপ চাই না, তোগো মা মাইয়ার ভালোর জন্যই তো সব কিছু করছি। আমি আর কিচ্ছু বললাম না, ঘর থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। খুব একা থাকতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ছে আমার নিষ্ঠুর বাবার কথা, যাকে কখনো দেখিনি আমি। পাতাবাহার গাছটা ছায়ায় বসে আছে। গাছটা বাড়ির নিচতলা থেকে 2 তলায় উঠে এসেছে। হঠাৎ কারো আগমনে আলাপ পেয়ে তাড়াতাড়ি করে চোখ মুছে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম দেবীর মতো সুন্দরী আমার মা দাঁড়িয়ে। হালকা সাজে বেশ লাগছে, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, বড় চুলগুলো খোপা করে গোলাপ গাঁথা, পরনে লাল একটা শাড়ি। আমি এক মনে তাকিয়ে আছি। আমার গুড় ভেঙে আম্মু বলে উঠল, এখানে কি করস? একটু থেমে আমার কাছে এসে বসে বলল, হিনু, তুই এখন একবার যে তুই এই বিয়েতে রাজি না, তাহলে আমি আর বিয়ে করবো না। তোরা কষ্ট দিয়ে আমি সুখে থাকতে পারবো না। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না আম্মু। আম্মুরে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। ফুপিয়ে ফুপিয়ে বললাম, আমার এইসবে কোনো সমস্যা নাই আম্মু, কিন্তু তোমারে ছাড়া আমি থাকতে পারব না, আমার কষ্ট হইব। তোমার কি তারা আর আসতে দিব আমার কাছে? আমি ওনারা এইসব বলেই বিয়ের জন্য রাজি করাইছি। তোর যখন মন চায় তুই আমার কাছে যাবি, যখন ইচ্ছে আমাকে ফোন দিবি। এবার আমি কিছুটা শান্ত হলাম। হাসি মুখে আম্মুকে বললাম, তাহলে আর আমার কোনো সমস্যা নেই। আম্মু আমার গালে নিজের 2 হাতের মাঝে নিয়ে বলল, আমার জন্য তোরে অনেক কথা শুনতে হয় তাই না রে মা? আমি আম্মুর কাঁধে হাত দিয়ে বললাম, আমি এখন যথেষ্ট বড় হয়েছি আম্মু, আর আমি তোমার মেয়ে, তাই কোনটা ভালো আর কোনটা খারাপ আমি বুঝি। এরা পিছে কথা বলার জন্যই আছে। আমরা যদি খারাপ থাকি এরা আমাদের দেখবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আম্মু হাসার চেষ্টা করেই আমাকে বলল, আয় নিসাই, আমি যাই এখন মা, তুমি যাও, আমি কাপড়গুলো নিয়েই চলে আসবো। আম্মু চলে গেল। আমি আমার নিজের জায়গায় বসলাম, দেওয়ালে মাথা ঠেকিয়ে বসলাম। আমার নাম হেনা, এবার 9-এ পড়া। ছোটো থেকে নানু বাড়ি বড় হয়েছি। আমার বাপরে আমি কখনোই দেখিনি। আম্মুর মুখ থেকে শুনেছি আব্বু আর আম্মু 2জন একই স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের গ্রামের নাম শীতলপুর, আর আম্মু এই গ্রামের প্রাইমারি স্কুল শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আম্মু এই স্কুলেই পড়ালেখা করেছে, পরে কলেজ শেষ করে এখানে চাকরি করতেন। বাবা অন্য জেলায় ছিল, এখানে বদলি হয়েছিল। তারপরেই নাকি দুজনের প্রেম হয়। আর আব্বু দেখতে অনেক সুন্দর ছিল, ছেলে হিসাবেও ভালো ছিল, তাই নানু বেশি খোঁজ না করে দাদা দাদিকে এখানে আসতে বলেন, আর এখানেই বিয়ে দিয়ে দেয়। আমার নানুর অডেল সম্পত্তি ছিল সেই সময়ে, তাই বাবার আম্মু দুজনকে স্কুলের পাশে একটা বাড়ি তুলে দেন। যেহেতু তারা এখানেই চাকরি করে, তাই নানু আম্মুকে আর বাবার দেশে যেতে দেয়নি। আমার বাবারা ছিল 8 ভাই। এতগুলো ছেলে থাকার কারণে দাদা দাদিও আর আপত্তি করেনি বাবাকে এখানে থাকার বিষয় নিয়ে। সব ঠিকই ছিল, কিন্তু ঝামেলা শুরু হয় আমার জন্মের 1 বছর আগে। আম্মুর বিয়ে 2 বছর পর আমার জন্ম হয়। আমি পেটে থাকাকালীন আম্মু স্কুল থেকে ছুটি নিয়েছিল। যেহেতু নানুরা অনেক বড় লোক ছিল, তাই নানু চাইছে এই অবস্থায় তার মেয়ের কোনো সমস্যা না হোক। জানুয়ারির 5 তারিখ বাবা প্রতিদিনের মতোই স্কুলে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যায় আর ফিরে আসে না। আম্মু নাকি ছোটো মামাকে খুঁজতে পাঠায় স্কুলে। ছোটো মামার বয়স ছিল তখন 6। মামা এসে বলে বাবা নাকি স্কুলে যায়নি, স্কুলের বাকি শিক্ষকরা বলেছে। ছোটো মামা তাই আম্মু বিশ্বাস করে না তার কথা। অন্যদিকে স্কুল ছুটি হয়ে গেছে, সেখানে গিয়ে আর লাভও হবে না। তাই আম্মু প্রধান শিক্ষক আতিকুর চাচার বাড়ি যান। ওই সময় আতিকুর চাচাই ছিল স্কুলের প্রধান শিক্ষক, তবে বর্তমানে সে রিটায়ার্ড হয়েছে। তার বাড়ি গিয়ে তার কথা শুনে আম্মু এবার ভয় পেয়ে যান। সে আম্মুকে বলে আব্বু নাকি সত্যি সত্যি আজকে স্কুলে যায়নি।
আম্মু বাড়ি এসে সব কিছু নানুকে জানায়। নানু আম্মুকে ভরসা দিয়ে বড় মামাকে নিয়ে সারা গ্রাম খুঁজেছে। রাতে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে তারা। আম্মুকে রীতিমতো পাগল হয়ে যায় আব্বুকে না দেখে। নানানভাবে পাচ্ছিল না কি করবে। কোনোটা রকম সকালটা কাটতেই আরও ভয়ঙ্কর কথা প্রকাশ পায়। স্কুলের পিয়ন আম্মুর অনেক খারাপ অবস্থা দেখে এক ভয়ঙ্কর সত্যি প্রকাশ করে। সে জানায় ঢাকায় নাকি এক শিক্ষক ছিল। স্কুলে বাবার তার সাথে সম্পর্ক হয়। পিয়ন জানতে পারে এই ব্যাপারটা পরে। বাবা তাকে মেরে ফেলার হুমকি দেয়। ওই মহিলাটি নাকি আম্মুর থেকে দেখতে খুবই খারাপ ছিল। আমাদের গ্রামের ওই সময়ে সব থেকে সুন্দর মেয়ে ছিল আমার আম্মু। আব্বুও নাকি অনেক সুন্দর ছিল। দুজনকে যে দেখতো তার নাকি প্রাণ জড়িয়ে যেত। কিন্তু আমার পোড়া কপাল, কখনো দেখলাম না দুজনকে একসাথে। পিয়নের এমন কথা গ্রামের কেউ বিশ্বাস করছিল না। বিশ্বাসে নাকি প্রশ্নই ওঠে না, কারণ বাবা নাকি সবার কাছে খুবই ভালো ছিল। আম্মুর কখনো তাকে সন্দেহ হতো না। পিয়ন এমন কথা শুনে আম্মু দপাস করে মাটিতে বসে পড়ল। নানি আর বড় খালা তাকে শান্ত করার চেষ্টা করছিল। আম্মু কী যেন ভেবেছে। হঠাৎ করে সে দৌড়ে গিয়ে বাবার টেবিল চেক করে দাদু বাড়ির ওই দিকের এক বাড়ির টেলিফোন নাম্বার পায়। এই নাম্বার দিয়ে সবসময় বাবা দাদুদের সাথে কথা বলতো। আম্মু নাম্বার নিয়ে স্কুলে টেলিফোন দিয়ে ওই নাম্বারে কল করতে একটা লোক ধরেন। আম্মু পরিচয় দেওয়ার পর দাদুকে ডেকে দিতে বলেন। ওভার থেকে লোকটি আরও ভয়ানক কথা বলে আম্মুকে। লোকটির কথা শুনে আম্মুর পায়ের নিচের মাটি সরে যায়। লোকটি নাকি আম্মুকে বলেছিল, রাশেদ আমার না দেখা বাবার নাম। এ পর্যন্ত আরও 2টা বিয়ে করেছে। একবার কি ওকে জিজ্ঞেস করে বিয়ে বসছিলেন? 5 বছর আগে আমাদের গ্রামের এক মেয়েরে দর্শন করেছে। ওদের টাকা পয়সা অনেক, তাই ওর বাপ ওরে ওই দেশে পাঠাইছে। বড় বউটা আরেক দেশের। এইসব কথা শুনে আম্মু আর ঠিক থাকতে পারে না, সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আর বাবার খোঁজ মিলেনি। দাদারা সব লুকিয়ে ছিল, তাই আম্মু অভিমান করে কখনোই তাদের সাথে কথা বলেনি। আমার বয়স যখন 4 বছর, যখন নানু মাকে আবারও বিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলায় বিয়ের 3 মাস পরেই ওই লোকটা মারা যায়। এরপর নানা অনেকবার মাকে বিয়ের কথা বলে, কিন্তু মা অনেক দিন জেদ ধরেছিল। তবে আমার বড় চাচার সাথে আমাদের এখনও যোগাযোগ আছে। সে মাঝে মাঝেই ফোন করে। সে লোকটা ভালো বাকি চাচাদের থেকেও। বাকি চাচারাও নাকি বাবার স্বভাবেরই। আমার বাবা ছিল মেজো। বড় চাচা ঢাকায় থাকে। তার 3 সন্তান। বর্তমানে ছাদ থেকে নেমে গোসল করে বের হয়ে দেখলাম জামাই বাড়ির লোক এসেছে। আমি কাপড়গুলো উপরে মেলতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। কয়েকটা ছেলেও এসেছে। মনে মনে ভাবলাম হয়তো লোকটার ছেলে হবে। হঠাৎই লোকটার দিকে খেয়াল করলাম। দেখতে খারাপ না, মোটামুটি বয়স 40-এর কাছাকাছি হবে। কিছু মেয়েরা আম্মুর সাথে লাহারি ঘরে বসে হাসাহাসি করছে। মনে হয় ওই বাড়িরই হবে। নিমিষেই আমার মনটা আবারও খারাপ হয়ে গেল। আজকে রাতে আর মায়ের সাথে আমার ঘুমানো হবে না। আজকে রাতে আর মা আমাকে খাইয়ে দিবে না। বিয়ের কাজ সম্পন্ন হলো। আমি আর আম্মুর সামনে যাইনি, নিজের ঘরেই বসে আছি। হঠাৎ করে মামি ডাক পড়ায় বের হলাম। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। সে কাঁদছে না। আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, চল আমার সাথে। আমি রীতিমতো অবাক। মামি সবার সামনে হাসি মুখ করে বলল, মামির সম্পর্ক তো তাই কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না মায়া। আমার মায়ের নাম হেনা। কাল যাইব ও তোমারে আনতে। এখন যাওন লাগবো না। মায়েরটা শরীরও ভালো না। মা মামির দিকে চোখ গরম করে তাকাতেই মামি কিছুটা পিছিয়ে গেল। আমি মায়ের কাঁধে হাত রেখে বললাম, কাল তোমাকে আনতে যাবো না, এখন যাবো না। মামি ঠিকই বলেছে, আমার শরীরটা ভালো নেই। মা বুঝতে পেরেছে আমি মিথ্যে কথা বলেছি। হাসি মুখে বলল, ঠিক আছে যাবে কিন্তু, বলে সামনে ঘুরে গেল আর পিছনে তাকালো না। নানা সবাইকে গাড়িতে তুলে দিল। যেহেতু পুরন বিয়ে তাই কোনো কান্নাকাটি হলো না। মানুষ হয়তো ভাববে ন্যাকামি, কিন্তু কেউ তো জানে না আমার আম্মুর মনের খবর। এ বিয়েতে যে আরও বেশি কান্না সেটা কেউই জানে না। বিকেলে ঘরে অনেকক্ষণ কাঁদলাম। বুলবুলি এসে অনেকক্ষণ বুঝালো। বুলবুলি আমার সব থেকে কাছের বান্ধবী। ছোট থেকে 2জন একসাথে বড় হয়েছি। ও কাছে থাকার কারণে নিজেকে একটু হালকা লাগছে। বর্ষার দিন, মাঠে খেতে এবার অনেক পানি হয়েছে। চারদিক পানিতে থই থই করছে। শাপলা ফুল দিয়ে ভরা। মনে হচ্ছে কেউ এই মাঠ ক্ষেত সাজিয়েছে। আমি আর বুলবুলি প্রায় যাই নৌকায়। বুলবুলি কিছুক্ষণের জন্য উঠে নৌকার ঘাটে রেখে আমাকে টেনে বের করে নৌকায় নিয়ে গেল। নৌকার বইটা সবসময় আমার এই ধরতে হয়। এবার দেখলাম ওই ধরেছে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ পিছন থেকে ডাক পড়ল, বেলি। পেছন ফিরতে দেখলাম নীরব ভাইরাও নৌকা নিয়ে বের হয়েছে। আমার দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, এ কি বেলি, কি হয়েছে? মুখ এমন লাল হয়ে আছে কেন তোর? কি হয়েছে তোমার?
সুন্দর মানুষ সবাই কান্না করলে আমার সারা মুখ লাল হয়ে ফুলে যায়। আমি মুখে একবার হাত বুলিয়ে বললাম, কই কিছু হয় নাই তো আমার। আপনারা বলছি না আমারে বেলি বলে ডাকবেন না। আমার নাম হেনা, হেনা আমার নাম। তোমারে আমার বেলি বলতেই ভালো লাগে। তোমারে বিয়ে করেও আমি বেলি বলবো। তুমি আমার বেলি। নৌকার বাকি ছেলেগুলো তারই বন্ধু ছিল। সবাই আমার সেনা গ্রামেরই ছেলে। তাই অনেকটা বিরক্ত লাগছিল আমার। আমি কিছু বলবো তার আগে তাদের নৌকা আগে চলে গেল। আমি বুলবুলির দিকে তাকালাম। দেখলাম সেই মিটপিট করে হাসছে। দেখ বুলবুল, আমার আর ভালো লাগে না। হাসবি না কিন্তু। সে আমারে ভাবে কি কত শখ বিয়ে করবে না। ছোট থেকে ভাই ডাকি, তার কি কোনো শরম লাগে না? তুই ভাই ডাকিস, সে কি তোরে কখনো বোন ডাকছে? নাকি কখনো তোরে বলছে ভাই ডাকতে? আর নীরব ভাই আমাদের গ্রামের সব থেকে ভালো পোলা আর সুন্দর পোলা, খারাপ না তো। ছোট থেকে তোকে পছন্দ করে। আমারে পছন্দ করলে তো আমি আরও আগেই রাজি হয়ে যেতাম। আমি মাথা নিচু করে হালকা হেসে বললাম, এতিম মেয়ের সব কিছুতে রাজি হতে হয় না রে। আমার কথা শুনে বুলবুলেরও মন খারাপ হয়ে গেল। কথা ঘুরিয়ে বলল, এখন এসব বাদ দে, চল পেয়ারা বাগানের ওদিকে যাই। চল। নীরব ভাই আতিকুর চাচার ছেলে। চাচা এই সময় এই গ্রামের প্রধান শিক্ষক ছিলেন। সেই সুবাদে নীরব ভাই অনেক দূর লেখাপড়া করেছে, আর গ্রামেও তার বেশ নাম রয়েছে। আমাকে সে বেলি বলেই ডাকে। ছোট থেকেই পছন্দ করে আমাকে। আগে তেমন ধরা না দিলেও এখন দেয়। সকালে ঘর ঝাড়ু দিয়ে ময়লা ফেলতে গিয়ে দেখলাম মাহিম ভাই এসেছে। আমাকে দেখে ব্যাগটা দিতে দিতে বলল, কিরে হিনু, কেমন আছিস? ভালো আছি ভাই। তুমি এই সময় আইলা যে? কলেজ অফ, এই জন্য আসছি। যা বইন পানি নিয়ে আয় তো। আমি তাড়াতাড়ি গিয়ে পানি এনে দিলাম। বড় মামার ছেলে মাহিম ভাই। ছোট মামা এখনো বিয়ে করেনি, লেখাপড়া করে, এবার ভার্সিটিতে পড়ে। নাম সিরাজ। বড় মামার নাম জাবেদ। তার এক ছেলে এক মেয়ে। মাহিম ভাইয়া ঢাকাতে থেকে লেখাপড়া করে। আর নিশি ছোট, সে আমার সাথেই পড়ে। দুপুরে সবাই মিলে মাকে আনতে যাবে। নানা আমার ঘরে এসে আমাকে তৈরি হতে বললেই মামি নানাকে মুখ বেঁকিয়ে বলল, আব্বা আপনার এই কথাটা আমার ভালো লাগলো না। ওই কেন যাইব ওই বাড়ি? বড়রা যান। নানা লাঠিতে ভর দিয়ে বলল, তোমারে এত কথা কইতে কই নাই। নিজের কাম করো যাও। নানা আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হও। কথা শেষ করেই সে বেরিয়ে গেল। আমার নানার নাম জয়নুল শিকদার। পূর্বপুরুষ থেকেই অনেক জমির মালিক সে। এলাকায় বেশ নাম ডাক্তার। সবাই অনেক সম্মান করেন। এমনকি তার মুখের উপর কেউ কথা পর্যন্ত বলে না। আমাদের বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব 40 মিনিট। আমি নিশি, মাহিম ভাই এবং ছোট মামা একসাথে এক ভ্যানে গেলাম। অন্য ভ্যানে আর কিছু মুরব্বীরা আর নানু আছে। বাড়ির সামনে গিয়ে ভ্যান থামলেই আমরা সবাই নেমে পাশে দাঁড়ালাম বড়দের আগে ঢুকতে দেওয়ার জন্য। আমি আর নিশি পুরো বাড়িটা দেখছিলাম। বাড়িটা দেখতে কিছুটা জমিদার বাড়ির মতো। বেশ লম্বা, তবে 2 তলা। বিশাল উঠান। উঠানে অনেক ধান রৌদ্রে দেওয়া। পুরো বাড়ি ইটের প্রাচীর করা। বাড়ির সদর দরজার 2 পাশে 2টা বকুল ফুলের গাছ। সবাই মিলে ভিতরে গেলাম। আমার চোখ খুঁজছিল মাকে। আমাদের সবাইকে তারা বারান্দায় জলসা ঘরে বসতে দিয়ে হালকা নাস্তা দিল। আমার তরস হইছে না, আমি মাহিম ভাইয়াকে ডাকলাম। সে বেচারি মুখের মধ্যে আঙুর ভরতে ভরতে বলল, বিরক্ত করস কেন? খাচ্ছি দেখছিস না? একটু পরে খাও না। ওদের একটু জিজ্ঞেস করো না মা কোথায় আছে। মাহিম বিরক্তিকর কণ্ঠে বলল, হারাই যায় নাই, এত চিন্তা করিস কেন? তারপরও একটু দেখো না, আমি দেখা করব। দাঁড়া। মাহিম ভাই ব্যবস্থা করে একটা মেয়ের সাথে আমাকে পাঠালো মায়ের কাছে। হেনাকে দেখেই মায়া বেগম হেনাকে জড়িয়ে ধরল। হেনা মাকে পেয়ে কান্না করে দিয়েছে। হেনা বলেই গেছে এটা অন্য বাড়ি। রান্নাঘরে ছিল মায়া বেগম। সবাই তার দিকে তাকিয়ে আছে। মায়া হেনাকে সামলিয়ে বলল, কান্না করিস কেন, পাক তারা চিহ্ন লয় এই যে আমি। হেনা আশপাশে তাকিয়ে এত লোক দেখে নিজেও কিছুটা শরম পেয়েছে। একজন মহিলা মায়াকে উদ্দেশ্য করে বলল, যাও বউ, তুমি ওরে নিয়া তোমার ঘরে যাও। মায়া হেনাকে নিয়ে তার ঘরে গেল। মায়া বেগম আলমারি খুলে শাড়ি বের করছে আর হেনা পুরো ঘরটা চোখ বুলিয়ে দেখছে। চারদিকে তাকিয়ে তাকিয়ে বলল, আম্মু এদের বাড়ি দেখছি আমাদের বাড়ির থেকেও সুন্দর। হেনাকে বিছানায় বসিয়ে মায়া বেগম নিজেও বসল। বসেই বলতে শুরু করল, হ্যাঁ রে মা, এরা অনেক বড়লোক। একটু আগে যারে দেখলি এই বাড়িতে সবার কর্তা সে। আর তার ছেলেই আলমগীর সাহেব, যার সাথে মায়ার বিয়ে হয়েছে। আচ্ছা আম্মু, তার ছেলে মেয়ে নাই? না। তার নাকি সমস্যা আছে, এই জন্য বউ চলে গেছে।
কিন্তু তা তো আরও আগেই ধরা পড়বে যখন সে একবারে আরও আগে বিয়ে করেছে। হ্যাঁ পড়েছে। বউ 1 বছর সংসার করে অন্য জনের সাথে চলে গেছে। এরপর আর সে বিয়ে করে নাই। বিদেশে চলে গেছিল। তাহলে এত বছর পর হঠাৎ বিয়ে করার কারণ কি? তার মায়ের অনেক ইচ্ছে ছেলের বউ দেখবে। তাকে অনেক জোর করেছে, সে কখনো রাজি হয়নি। এবার নাকি কসম দিয়ে তারপর বিয়ে করাইছে। সবচেয়ে বড় কথা, তার ছোট বোনের 2 যমজ মেয়ে হতে গিয়ে তার বোন মা তারা চিহ্নরা গেছে, ওই বাচ্চাদের দেখার কেউ নাই। তার বোনের জামাই নাকি তেমন ভালো না, প্রেম করে বিয়ে করছে। আর বিয়ের দিন বড় বড় কয়েকটা ছেলে মেয়েকে যে দেখলাম, ওরা কারা? ওরা হচ্ছে তার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েরা। আচ্ছা, তার মানে এই আলমগীর সাহেবের আর কোনো ভাই নেই? মায়া বেগম বিরক্ত হয়ে বলল, তোর নানা সব জানে, আমি কিছু জানি না। আর তখন থেকে প্রশ্ন করে করে আমার মাথা খাচ্ছে। কোথায় একটু আদর করব? যখন তোর নানা তার সম্পর্কে বলতে গেছিল তখন শুনিস নাই কেন? আচ্ছা, এই একটাই বলো। আর জিজ্ঞেস করব না। তার কোনো ভাই নেই। তার বড় এক বোন আছে, আর ছোটটা ছিল মা তারা চিহ্নরা গেছে। হ্যাঁ রে মায়া, নিশি এসেছে রে? শুনলাম মাহিম এসেছে। হ্যাঁ, 2 জনেই আসছে। ছোট মামাও আসছে। ঠিক আছে, তাহলে তুই নিচে গিয়ে সব, আমি গোসল করে আসি। সকাল থেকে রান্না ঘরে ছিলাম। গরম লাগছে খুব। তোমাকে দিয়ে এত কাজ করাইছে কেন? তুমি নতুন না? কি হয়েছে, সাহায্য করে? বোকা। জানিছে যা এখন। মাকে নিয়ে সন্ধ্যায় ফিরেছি। ছোট মামার হঠাৎ করে কি যেন হয়েছে। তেমন কথা বলে না। সব সময় চুপচাপ হয়ে থাকে। সামনেই ফাইনাল পরীক্ষা, তাই হাত মুখ ধুতে পড়ার টেবিলে গেলাম। মামাই আমাকে পড়ায়। আজকে দেখলাম অসময়ে শুয়ে আছে। আমি গিয়ে কাছে বসে মাথায় হাত দিলাম। না, জ্বর নেই। আলতো করে কাঁধে হাত দিয়ে ডাকলাম, মামা। ও মামা। রৌদ, হেনার ছোট মামা। ঘুরে তাকাতেই হেনা অবাক হয়ে গেল। হেনা উত্তেজিত হয়ে বলল, এ কি, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রৌদ কেঁপে কেঁপে বলল, কই কিচ্ছু হয়নি। এমনই শরীরটা ভালো লাগছে না। মামা, শরীর ঠিক আছে, আমি তোমার কপালে হাত দিয়ে দেখেছি, জ্বর নেই। বলো আমায় কি হয়েছে? কিছু হয়নি বললাম তো। বলো না মামা, কি হয়েছে? সেহেজাদি খালার কিছু হইছে? সেহেজাদি খালা আমাদের গ্রামের মেয়ে, মামার সাথে তার সম্পর্ক আছে। হঠাৎ রৌদ হেনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এমন কাজে হেনা অনেক অবাক হয়ে গেছে। ও মামা, বলো না কি হয়েছে? রৌদ কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হয়ে গেছে রে মা। আমাকে বলো না কি হয়েছে। সেহেজাদির বাবা সব জেনে গেছে। আব্বার ভয়ে ওরা আব্বারে কিছু জানায় নাই। সেহেজাদির বিয়াও ঠিক করছে। হায় আল্লাহ, খালা তো আমারে কিছু বলল না। ওরে ঘর থেকে বের হতে দেয় না। কলেজেও যাইতে দেয় না। তুমি চিন্তা কইরো না, আমি দেখি দেখা করতে পারি কিনা। ও হেনা, ওর বিয়া হয়ে গেলে আমি বাঁচমু না। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আর তুমি নানারে বলো না কেন? না না, আব্বা আমারে মাইরা ফেলবো। তুমি একটা কাজ করো, আম্মুরে বলো। রৌদ চোখ মুছে একটু ভেবে বলল, আপারে বললে কাজ হবে? তুমি না পারলে আমি বলি? কাজ হতেও পারে। আর সেহেজাদি খালা মাইয়া তো খারাপ না। ঠিকই রাজি হবে দেইখো। আচ্ছা, আপারে একটু ডাকবি? না, এখন না। কালকে সকালে বইল। তারা এখন খাইয়া ঘুমানোর প্রস্তুতি নিতাছে। নিশি আর হেনা এক ঘরে ঘুমায়। রৌদের ঘর হেনা আর নিশির ঘরের এক পাশে, আর আরেক পাশে মাহিমের ঘর। আর নিচ তার পাশের 2টা ঘর খালি। এবং অপর পাশে মায়ার ঘর। আর মায়ার ঘরের 2 ঘর পরেই জাবেদের ঘর। নিচ তলায় জয়নুল শিকদার আর আমিনা বেগম থাকে। মায়ার ঘরটা এতদিন খালি ছিল। মায়া, হেনা আর নিশি 3 জন একসাথেই ঘুমাতো। আজকেই খুলল তার ঘরটা। আলমগীর সাহেবের 2টা ভাতিজিও এসেছে। হেনা ওদের শোবার ব্যবস্থা করে একবার রৌদের ঘরে গেল। এখনো কাঁদছে। হেনা সান্ত্বনা দিল কিছুক্ষণ। কিন্তু কোনো কাজ হলো না। 5 বছরের ভালোবাসা। ভয় তো হবেই। সকালের মিষ্টি রৌদে ঘুম ভাঙল নীরবের। মানি ব্যাগ থেকে হেনার ছবিটা দেখে মুচকি হাসল নীরব। মনে মনে বলল, একবার যাবে আজ শিকদার বাড়ি। সকালের নাস্তা সেরে হাঁটতে হাঁটতে গেল হেনাদের বাড়ির দিকে। নতুন জামাইয়ের জন্য বেশ ভালো আয়োজন করেছে জয়নুল শিকদার। সকালে অনেক বাজার করে আনা হয়েছে। সবাই সেইগুলো গুছিয়ে রান্নার ব্যবস্থা করছে, আর জয়নুল শিকদার চেয়ারে বসে সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। এমন সময় নীরব বাড়ি ঢুকল। নীরবকে দেখে জয়নুল সাহেব নিজে উঠে গিয়ে নীরবকে বাড়ির ভেতরে আনল। নীরব এত আয়োজন দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা, এত আয়োজন? বিয়ে কারো? জানলামই না তো কিছু। তোমার ফুপুরে আবার বিয়া দিছি। মায়া ফুপুরে? হ্যাঁ, ওই পাশের গ্রামের জাহাঙ্গীর সাহেবের পোলা আলমগীর।
চিনছি। কিন্তু বেলি বলতে গিয়ে থেমে গেল নীরব। হেনার কি হবে? হেনারে তো কম আদর করি না আমরা। আর তোমার বড় চাচি কইল মায়ারও একটা জীবন আছে। ওর তো স্বামীর সংসার করতে মন চায়ও তো কইতে পারে না। তাই ভাবলাম এইবার একটা কিছু করা দরকার। বুঝতে পারছি চাচা। কিন্তু মাহিম রৌদ ওরা কই? আছে মনে হয় ঘরে। যাও ঘরে যাও। সকালের খাবার খাইয়া যাইও। নীরব আর কিছু বলল না। ঘরে যাওয়ার অনুমতি পেয়েই সে বেশ খুশি। বেশ কিছুক্ষণ ফাহিমের সাথে গল্প করার পরেও হেনার দেখা মিলল না তার, ব্যর্থ হয়ে বাড়ি ফিরল শেষে। রৌদ হেনা দুইজন মায়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়া পায়চারি করছে ঘরের মধ্যে। আলমগীর সাহেব সকালে বাজারের দিকে যাওয়ার পরেই রৌদ আর হেনা মায়ার ঘরে এসে সব খুলে বলেন। মায়া নিজেও জয়নুল শিকদারকে বেশ ভয় পায়। কিন্তু ভাইয়ের ভালোবাসা বাঁচানোর জন্য কিছু তো করতে হবে। নিশি নতুন জামা কোনটা পরবে জিজ্ঞেস করার জন্য তার মা জুবাইদা বানুর ঘরের দিকে গিয়ে শুনতে পারল তার মা কার সাথে যেন কথা বলছে। দেখল তার খালা এসেছে। তার কাছেই তার মা বলছে, আর কয়দিন বুইরারে পটাইয়া মাডারে তো বাইর করছি, এইবার মাইয়ার পালা। মাহিমের দাদারে পটাইতে আমার 1 বছর লাগছে। আমারে রৌদ ভাইর বউ করতে তোমার হেনা আর ওর মারে বাইর করণ লাগবো কে আফা? তোর জন্যই তো এত ঝামেলা। এমনই তোরে ওরা 2 জন দেখতে পারে না। তার উপর তোর যেই ব্যবহার আর যেই চরিত্র, 2 দা পোলার লগে 2 বার ভাগা মাইয়া এই বাড়ির বউ হইতে পারে? কেমনে যে কি করমু আমি? প্রেম করছো ঠিক আছে, পোলার লগে যাইয়া থাইকা আইলি কেন? তাও আবার 2 দিন। ময়না কিছুমাচু করে বলল, হইছে আস্তে কও। একবার খালি এই সুন্দর বেডার লগে বিয়া দিয়া দাও, আর কারো লগে ভাগমু না। জুবাইদা বানু মুখ ভেচকিয়ে বলল, হহ শখ কত। আর এই বাড়ির বউ ভাগলে আর ওইটা ঘরেও তুলব না। আর কয়টা দিন পার হোক। হেনার মা ওই বাইকতে একটু পুরান হোক, তারপর হেনার বিয়ার কথা উঠামু। নিশি এইবার ঘরে ঢুকল। 2 বোন একটু চমকে গেল নিশির চোখ দেখে। 2 বোনই বেশটা ভয় পেল। তোমরা জীবনে ভালো হবে না। ঘিন্না লাগে আমার, তোমাদের মতো মা খালা পাইছি। কথা শেষ করেই এক দৌড়ে নিশি বেরিয়ে গেল। ময়না অনেকবার ডাকল কিন্তু নিশি ফিরেও তাকালো না। বাড়ির কিছু কাজ শেষ করে বুলবুলিকে নিয়ে হেনা বের হলো সেহেজাদির বাড়ির উদ্দেশ্য। হঠাৎ রাস্তার মধ্যে দেখা হলো নীরবের সাথে। তোমাদের বাড়ি গেলাম, তোমারে দেখলামও না যে আজকে। আমাদের বাড়ি গেলেই যে দেখতে হইব এমন তো কথা নাই। আর নানায় বলছে বাইরের কারো সামনে না বের হইতে। হহ, কয়দিন পর আমারই বউ হইব। আর আমি নাকি বাইরের কেউ? আল্লাহ যে আপনার বউ করব এমন কিছুই হইব এইটা কেউ বলতে পারে না। শুধু শুধু লাফাইতাছেন। এখন যাইতে দেন, কাজ আছে। বুলবুলি, তোর বান্ধবীর রাগ বেশি। রাগ সামলাইতে বলিস। মনে রাখতে বলিস তারে আমার বাপে মাস্টার, বাসায় কিন্তু বেত আছে। বিয়ার পর বেত দিয়া বাড়ি দিব বেশি রাগারাগি করলে। হেনা অন্য দিকে তাকিয়ে আছে। তার ভাব দেখে মনে হচ্ছে সে কথাগুলো শুনছে না। বুলবুলি হেসে উত্তর দিল, আচ্ছা। 2 জন নীরবকে পিছে ফেলে সামনে চলে গেল। সেহেজাদির বাবা উঠানের চেয়ারে বসে পাট মাপার কাজ দেখিয়ে দিচ্ছিল কাজের লোকদের। হেনাকে দেখে কিছুটা বিরক্ত হলো সে। কিন্তু মুখে হাসি রেখে বলল, আরে হেনা আপা যে, কেমন আছো বইন? জাফর মিয়া, ভালো আছি নানা। নানা, সেহেজাদি খালা কই? জাফর মিয়া মুখটা একটু কালো করে বলল, কেন, ওই তো বাড়ি নাই, ওরে দিয়া কি করবা? খালা আমার কাছে টাকা পাইতো তো এই জন্য আসছিলাম। আসলে ওর নানি অনেক অসুস্থ, তাই ওর মা আর ওর নানিগো বাড়ি গেছে। আসলে তোমার কথা বলমুনে। আচ্ছা নানা, তাইলে যাই এখন। জাফর মিয়া হাসি মুখে বিদায় দিল হেনাকে। হেনা বাড়ি থেকে বের হয়েই বুলবুলিকে বলল, সেহেজাদি খালা বাড়িতেই আছে। বুলবুলি অবাক হয়ে বলল, তাইলে কি দাদাই মিথ্যা বলল? হ্যাঁ, আমি তাদের পিছের বারান্দার ডান পাশের জানালায় খালার হাত দেখছি। তাইলে এখন কি করবি? আচ্ছা, খালাদের বাড়ির পিছের পাশে খোলা আছে না? ওইখান দিয়ে যাই চল। কিন্তু ওই দিকে তো জঙ্গল আর অনেক ময়লা। কিছু করার নাই, যাইতে হইব রে। হেনা আর বুলবুলি আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছে বাড়ির পেছনে দিকে। শেহজাদির ঘরটা পেছনের বারান্দায়। 2 জন পেছনের বারান্দার জানালার কাছে গিয়ে থামল। হঠাৎ ভেতর থেকে কেউ হেনার হাত ধরে টানল। হেনা ঘুরে তাকাতেই দেখল শেহজাদি। মেয়েটা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। হেনার 2 হাত ধরে বলল, ও হেনা, তোর মামারে কিছু করতে বল। আমি মইরা জামু হেরে ছাড়া। আব্বাই আমার বিয়া ঠিক করতাছে। আমি অন্য কাউরে বিয়া করমু না হেনা। আচ্ছা খালা, তুই চিন্তা কইরো না। মামা কিছু একটা করব। আমরা আছি তো। তুমি আবল তালো কিছু কইরো না। আমরা এখন যাই।
নানা দেখলে পরে আবার ঝামেলা হইব। ঠিক আছে। আর তোর মামারে কইস, আমি তার জন্য অপেক্ষা করমু। সে না আসলে আমার মরা মুখ দেখব। আবল তালো কথা কইবা না। যাই এখন। হেনা বাড়ি ফিরতেই দেখল এক অন্য রকম পরিবেশ। জলসা ঘরে সবাই বসে আছে। কারো মুখে শব্দ নেই। মায়ার পেছনে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে রৌদ। রৌদের এমন ভাবে দাঁড়িয়ে থাকা দেখে হেনার বুঝতে বাকি নেই কি হয়েছে। হেনার সাথে বুলবুলিও ছিল। বাড়ির এমন অবস্থা দেখে বুলবুলি নিজের বাড়ি চলে গেল। হেনা এগিয়ে এসে তার মামার পেছনে দাঁড়ালো। খেয়াল করল রৌদের গায়ের সাদা পাঞ্জাবিটা ঘামে ভিজে গেছে। চোখ মুখ লাল হয়ে আছে। তার চোখে আতঙ্ক। সবার নীরবতা ভেঙে মায়া বলল, আব্বা এখন কি করবেন? জুবাইদা বানু সাহস করে কিছুটা তোতলিয়ে বলল, ওই মাইয়ার লগে যায়নি রৌদের। আমগো রৌদ আরো ভালো মাইয়া পাইব। আব্বা আপনি রাজি হইয়েন না। জুবাইদা বানুর কথা শুনে জয়নুল শিকদার রৌদের দিকে তাকালো। রৌদের চোখে পানি। বুকের পাশে হাত দিয়ে চেপে ধরে আছে। জয়নুল শিকদার কোনো কথা বলছে না। জুবাইদা বানু খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। জয়নুল শিকদার খানিকটা চুপ থেকে তারপর বলল, আমি কথা কইয়া দেখতাছি জাফর মিয়ার সাথে। কথাটা বলেই সে চলে গেল। আর তার কথা শুনে জুবাইদা বানু এবং ময়নার মুখটা পুরো শুকিয়ে গেল। মায়া রৌদ আর হেনা একসাথে হাততালি দিল। বিকেলে জয়নুল শিকদার শেহজাদিদের বাড়ি গেল। সাথে মায়া এবং আলমগীর। জাফর মিয়া কিছুটা অবাক হলো তাদের এভাবে দেখে। নিজে গিয়ে ঘর থেকে বসার চেয়ার এনে দিল। জয়নুল শিকদার বসেই শেহজাদির কথা জিজ্ঞেস করল। জাফর মিয়া একটু চুপ থেকে তারপর শেহজাদিকে বাইরে আসতে বলল। শেহজাদি বাইরে এসে জাফর মিয়ার পাশে দাঁড়ালো। জয়নুল শিকদার কিছুক্ষণ টুকটাক কথা বলে তারপর বলল, জাফর মিয়া, মায়া তো এইটা আমার লাগবে। এখন তুমি কি কও? জাফর মিয়া হা করে তাকিয়ে আছে। শেহজাদি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। জয়নুল শিকদার আবার বলল, কি মিয়া কথা কও না কেন? জাফর মিয়া একবার শেহজাদির দিকে তাকিয়ে তারপর খানিকটা হেসে বলল, আমার মেয়ে তো আপনাদেরও মেয়ে। আপনি চাইলে ধরে রাখি কিভাবে? যাক তাহলে আর সমস্যা নাই। এখন যাই পরে আয়শা আবার কথা কমুনে। আর আমার মনে হয় তুমি সব জানো তাই আর খুইলা কিছু বললাম না। জি ভাই সাব, আমি জানি সব। আচ্ছা ঠিক আছে। তাইলে কালকে বিকালে আয়শা আমরা মনে হয় দিন তারিখ ঠিক করতে পারমু। মায়া হঠাৎ করে বলল, চাচা আপনি তো রৌদের সম্পর্কে জানেনই। আপনার যদি মনে হয় যে রৌদ এখনো কিছু করে না আপনার মেয়ের খাওয়াবে কি তাহলে আপনি এটা নিয়ে কথা বলতে পারেন। জাফর মিয়া জিভ কেটে বলল, ছি ছি মা কি কও এইডা? শিকদার বাড়ির বউ হইব মাইয়া এইডাই অনেক। আর ওরা দুই জনরে ভালোবাসে। তাই আশা করা যায় আমার এইসব নিয়ে চিন্তা করন লাগবো না। মাঠের তুলা গাছতলায় দাঁড়িয়ে আছে নীরব। এখান দিয়ে হেনা পড়লে যায় হাসেম মাস্টারের কাছে। সামনে পরীক্ষা বাড়িতে রৌদের কাছে পড়ে আবার হাসেম মাস্টারের কাছেও পড়ে। নীরব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূর থেকে দেখল হেনা আসতেছে। গায়ে বেগুনি রঙের জামা আর হলুদ রঙের ওড়না দিয়ে মাথায় কাপড় দেওয়া। বুলবুলি আর হেনা এগিয়ে আসতেই পথ আটকালো নীরব। বেলি ও বেলি, কি সমস্যা আপনার? সব সময় এমন করেন। তোমার সাথে এমন করব না তো কার সাথে করব? শোনো না, তুমি তাড়াতাড়ি বড় হও না গো। তোমারে বউ কইরা নিব। হেনা মুখ বাঁকিয়ে বলল, শখ দেখে বাঁচি না। খালি বিয়ে বিয়ে করে। আপনার বিয়ে হবে শহরের সুন্দরী কারো সাথে। কিন্তু আমার তো গ্রামের এই সুন্দরী চাই। ধুরলো আপনার মাথা গেছে। বাড়িতে বিয়ের আয়োজন চলছে। রৌদের বিয়ে শুক্রবার। ছোট ছেলের বিয়ে তাই জয়নুল শিকদার পুরো গ্রামের মানুষকে দাওয়াত করেছে। আজকে বুধবার। বাড়ির বা পাশের মাঠে সব আয়োজন করা হয়েছে। সাজানোর লোকেরা সব সাজাচ্ছে। আজকে রাতের মধ্যেই সাজানো শেষ করতে হবে। কালকেই তো হলুদ। মায়ার শ্বশুর বাড়ি থেকে সব ছেলেমেয়েরা চলে এসেছে। 2 জন মেয়ে তুলি ও ঐশী এবং 2 জন ছেলে মাহমুদ ও মাহবুব। কিন্তু সাত সকালে আরও একজন অচেনা মেহমান যুক্ত হয়েছে। ঢাকা থেকে মাহিমের এক বন্ধু এসেছে। মাহিমের থেকে যতটা জানা গেছে ছেলেটার নাম তন্ময়। ও ঢাকা থাকে। ঢাকার ছেলে। কখনো গ্রামে আসেনি। মাহিমের থেকে গ্রামের সৌন্দর্যের বর্ণনা শুনে তার নাকি খুব গ্রাম দেখতে ইচ্ছে করেছে। মাহিমও এবার সুযোগ বুঝে তাকে আমন্ত্রণ করেছে। ছেলেটা দেখতে শ্যামলা গায়ের রং। তবে সে বেশ স্মার্ট। তার কথা চালচলন বেশ ভালো লেগেছে সবার। রাতে সবাই বসে আড্ডা দিচ্ছে মায়ার ঘরে। মায়া বাইরে রান্নায় সাহায্য করছে জুবাইদার সাথে। হঠাৎ শিমুল গাছটার নিচ থেকে কারো চিৎকারের আওয়াজ পাওয়া গেল। সবাই তড়িগড়ি করে বের হলো।
টর্চ লাইট নিয়ে হেনা এগিয়ে গেছে, দেখল তন্ময় অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার বুকের উপর একটা কাঠবিড়াল বসে আছে। কাঠবিড়ালটার চোখে আলো পড়তেই সে দৌড়ে পালালো। তন্ময়কে এভাবে দেখে সবারই খুব হাসি পাচ্ছে। কিছু জয়নুল শিকদার নিজে বের হয়ে এসেছে, তার জন্য কেউ হাসতে পারছে না। জয়নুল শিকদার তাড়াহুড়ো করে রৌদ্রকে বলল তন্ময়কে ধরে ঘরে নিতে। শহরের ছেলে, জিম করা শরীর, রৌদ্র একা না পেরে মাহমুদের সাহায্য নিল। বিছানায় শুইয়ে দিতেই মায়া পানি এনে তন্ময়ের চোখে দিল। তন্ময় জেগে উঠল। মায়া আতলো হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল এখন কেমন লাগছে। তন্ময় মাথা নেড়ে সায় দিল সে ঠিক আছে। মায়া উঠে বাইরে যাবে এমন সময় জুবাইদা বানু ছুটে আসতে আসতে বলল, কই কই তন্ময় বাবায় কই? আহারে পোলাডার কি হইল? মায়ার খুব বিরক্ত লাগলো জুবাইদার এমন ব্যবহার দেখে। হাত ধরে এক পাশে নিয়ে বলল, এমন নাটক না করলেও পারেন, আপনার ছেলের বন্ধু বাড়ি আসছে, একটা বেলা ঠিক মতো নিয়ে গিয়ে খাবার দিছেন? ছেলেটার খোঁজ খবর রাখছেন? বাড়ি ভরা মেহমান, আরও তো আলাদা। ও যদি এই বাড়ি থেকে অপমান হয়ে যায় তাহলে বদনাম কার হবে? আপনার ছেলের হবে। এই সামান্য বিষয়টা বোঝেন না? পারেন শুধু ঝামেলা লাগাইতে। মায়া কথাগুলো বলেই চলে গেল। ঘরে আর বড় কেউ নেই, এখন সব ছোটরা আছে। মাহিম হেনার অনেক বড়, তাই হেনা মাহিমকে কিছু না ভয় পায়। মাহিম ঘরে, এই জন্য মুখে হাত দিয়ে মুখ টিপে টিপে হাসছে হেনা। হঠাৎ মাহিম হো হো করে হেসে তন্মর মাথায় 2টা থাপ্পড় দিয়ে বলল, আরে বেটা, একটা কাঠবিড়াল দেখে জ্ঞান হারাই ফেললি? এই জন্য মানুষ বলে শহরের ছেলেমেয়েদের মধ্যে আর ব্রয়লার মুরগির মধ্যে কোনো পার্থক্য নেই। এই আমাদের হেনা, ও মেয়ে, ও যদি ওখানে থাকতো আর একটা বাঘও চলে আসতো তোর মতো এত ভয় পেত না। এটাই গ্রাম আর শহরের ছেলেমেয়েদের মধ্যের পার্থক্য। হেনা প্রশংসা শুনে খানিকটা লজ্জা পেল। তন্ময় ঘুরে হেনার দিকে তাকালো। এই প্রথম ও হেনাকে ভালোভাবে দেখছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের পলক ফেলে মুচকি হাসল তন্ময়। আজকে বৃহস্পতিবার, রৌদ্র এর গায়ে হলুদ। সকাল সকাল সবাই উঠেছে। তন্ময়কে নিয়ে মাহিম একটু বড় বাজারে গেছে। ফুল আনতে হবে বাসর ঘর আর স্টেজ সাজানোর জন্য। যদিও বাসর ঘর কালকে সাজাবে, কিন্তু বাজার খুব দূরে, আজকে ফুল এনে আবার কালকে যাওয়া সম্ভব না। হেনা, তুলি, বুলবুলি আর ঐশী গেল শেহজাদিদের বাড়ি হলুদের ডালা শাড়ি দিতে। হেনা শেহজাদির ঘরে গেল। শেহজাদি সবাইকে বের করে ঘরের দরজা বন্ধ করে দিল হঠাৎ। হেনা কিছু বুঝে ওঠার আগেই শেহজাদি হেনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনের সবচেয়ে খুশির সময় এই সময়গুলা হেনা। আমি কতটা ভালোবাসি তোর মামারে আমার জানি না, কিন্তু আমি হেরে ছাড়া বাঁচতাম না। যেই দিন কাউরে ভালোবাসবি ওই দিন এই সময়টার আনন্দ বুঝবি। হেনা বুঝতে পারল শেহজাদি অনেক আনন্দের জন্য কান্না করছে। সে শেহজাদিকে আর থামালো না। এই কান্না তার করা উচিত। খুশির কান্না, সুখের কান্না প্রতিটা মানুষের জীবনে আসুক। ওদের বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে আসতেই দেখল নীরব দাঁড়িয়ে। হেনা বলেই গিয়েছিল নীরবের কথা। 2 দিন হয়ে গেছে তাকে বিরক্ত করে না, তারও খেয়াল নেই। সবাই আসতেই হেনার পথ আটকালো নীরব। হেনা অনেকটা বিরক্ত হলো, কারণ সাথে তুলি আর ঐশী। এরা তার মায়ো শ্বশুর বাড়ির লোক। তার কোনো খারাপ কাজের জন্য তার মাকে কথা শুনতে হবে, এটা হেনা কখনো চায় না। তাই ওদের নেগেটিভ কিছু বুঝতে না দিয়ে বলে উঠল, নীরব ভাইয়া যে, এত দিন কই ছিলেন? এই তুলি আর ঐশী এরা আম্মুর শ্বশুর বাড়ির লোক, পরিচয় হন। হেনার এমন ব্যবহারে নীরব বুঝতে পারল হেনা তাকে বারণ করছে এদের সামনে কোনো উল্টা পাল্টা কথা না বলতে। নীরব হেনাকে ভালোবাসে, তাই সে চায় না তার জন্য হেনার কোনো সমস্যা হোক। সেও হাসি মুখে বলল, হ্যাঁ ভালো আছি। শহরে গেছিলাম, এসেই এত চমক শুনে অবাক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ আসবেন কিন্তু বাড়িতে। নীরব দাঁত কটমট করে বলল, অবশ্যই আসমু। বাড়িতে নাকি শহরের মেহমান আসছে, দেখতে খুব সুন্দর। গ্রামের সবার মুখে তার প্রশংসা। তাকে দেখতে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ আইসেন, এখন যাই ভাইয়া, কাজ পড়ে আছে অনেক। হেনা নীরবকে পিছে ফেলে চলে আসলো। বুলবুলি মুচকি মুচকি হাসছে। হেনা চোখ রাঙাতেই তার হাসি বন্ধ হয়ে গেল। রৌদ্র এর ছোটখাটো একটা বাড়ির ব্যবসা আছে। বাড়ির সবাইকে হলুদ শাড়ি দিয়েছে সে। সবাই এখন তৈরি হতে ব্যস্ত, বিকেল হয়ে গেছে। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। তন্ময় পাঞ্জাবি পরে চুলে হাত বোলাতে বোলাতে বের হতেই ধাক্কা খিল নীরবের সাথে। নীরব 2 হাত দিয়ে সামলে নিল তন্ময়কে। তন্ময় উঠে দাঁড়িয়ে নীরবের হাত ধরে ধন্যবাদ জানালো। হেনার ঘর ভরা সব মেয়েরা, নিশি, তুলি, ঐশী, বুলবুলি, সবাই তৈরি হচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে। একটু পরে হলুদের অনুষ্ঠান। সবাই কুচি দিয়ে শাড়ি পরলেও হেনা পরেছে বাংলা শাড়ি।
যেখানে কুচি নেই। গ্রামের মহিলারা যেভাবে পড়ে আর কি। নীরব কথা বলছে রৌদের সাথে। রৌদ আর নীরব প্রায় একই বয়সের। সামান্য একটু বড় রৌদ্র। সম্পর্কটা এক প্রকার চাচা ভাতিজা হলেও সব সময় বন্ধুর মতো ছিল। সবার গায়ে একরকম পাঞ্জাবি। কিন্তু নীরবের গায়ে সাদা পাঞ্জাবি। জাবেদ মিয়া মাহিমকে ডেকে নীরবের জন্য একটা পাঞ্জাবি দিল। মাহিম পাঞ্জাবিটা নীরবের হাতে দিয়ে বলল তার ঘর গিয়ে পরে নিতে, এখন আর বাড়ি যেতে হবে না। নীরবও খানিকটা খুশি হল। এই সুযোগে সে হেনাকে দেখতে পারবে। মাহিমের ঘরে যেতে হলে হেনার ঘর পার করতে হয়। নীরব এগোচ্ছে আর চারপাশে চোখ বুলাচ্ছে। নীরবের চোখ খুঁজছে হেনাকে। হঠাৎ এদিক সেদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে কারো সাথে ধাক্কা খেল নীরব। তাকিয়ে দেখল হেনা। নীরব একবার চোখ বুলিয়ে দেখল হেনাকে। মাহিম হেনাকে ধমক দিয়ে বলল, দেখে চলতে পারিস না। নীরব ভাই ব্যথা পেয়েছেন? নীরব মাথা নেড়ে উত্তর দিল সে ব্যথা পায়নি। মাহিম সামনের দিকে আবার হাঁটা শুরু করল। নীরব পাঞ্জাবির পকেট থেকে একটা বকুল ফুলের মালা হেনার হাতে গুজে চলে গেল। হেনা এমন কাজে খুব অবাক হল। মালাটা হাতে নিয়ে খুব ভালো করে দেখছে। পকেটে থাকতে থাকতে সাদা ফুলগুলো কিছুটা বাদামি রং নিয়েছে। অনেকক্ষণ পকেটে ছিল বোধ হয়। হেনার সাজগোজ প্রায় শেষ। আয়নার সামনে থেকে আসবে এমন সময় বকুল ফুলের মালাটা চোখে পড়ল। হাতে নিয়ে খানিকটা কি যেন ভাবল হেনা। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রৌদের এক পাশে বসে আছে রৌদের কিছু বন্ধুরা। মাহিম আর নীরব একটু দূরে দাঁড়িয়ে আছে। নীরব অপেক্ষা করছে হেনার জন্য। তার দেওয়া মালাটা কি হেনা চুলে দিবে? একটা একটা করে মেয়ে এসে স্টেজে একটা একটা করে ডালা রাখতে লাগলো। পর পর এক একজন আসছেই। নীরব বিরক্ত হয়ে বলল, মনে হচ্ছে মেয়ের বাজার। একটার পর একটা আসছেই। সব শেষে নীরবের অপেক্ষার সবুর হলো। হেনা এসেছে। হাতে হলুদের বাটি। নীরবের চোখ গেল হেনার বা হাতে। বা হাতে খুব সুন্দর করে তার দেওয়া মালাটা বাঁধা। যদিও সে চেয়েছিল হেনা যেন খোপায় পড়ে। কিন্তু যাই হোক, কোথাও তো পড়েছে, তার কাছে এটাই অনেক। এক এক করে সবাই মিলে রৌদকে হলুদ দিল। গ্রাম তো তাই ৮টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। এই জন্য জয়নুল শিকদার ৯টা বাজতেই সবাইকে বলল এবার যা করার সবাই যেন ঘরের মধ্যে করে। সবাই ঘরে চলে গেল। রৌদ হেনাকে আড়ালে নিয়ে বলল একবার শেহজাদিদের বাড়িতে যাবে। প্রথমে হেনা রাজি না হলেও বুলবুলি আর তার সাথে ১০০ টাকা গুজে দিতেই রাজি হল। হারিকেন নিয়ে বুলবুলি, হেনা আর রৌদ বের হলো সবাইকে আড়াল করে। বর্ষাকালের রাত। আশপাশে সব ভেজা। হালকা বাতাস বইছে। চারপাশে পানি থই থই করছে। চাঁদের আলোতে মাঠ দিয়ে হাঁটছে তিনজন। রৌদ বাড়ির পেছনে দিকটায় দাঁড়ালো। হেনা আর বুলবুলি বাড়ির মধ্যে গেল। এই বাড়ির হলুদও মাত্র শেষ হয়েছে। শেহজাদির খোঁজ করলে জানা গেল কাপড় পাল্টাচ্ছে। হেনা জোর করে শেহজাদির ঘরে গেল। শেহজাদিকে জানালার কাছে নিয়ে হেনা বেরিয়ে গেল। জানালার ওখানেই রৌদ ছিল। শেহজাদি আর রৌদ কথা শেষ করে বের হলেই হেনা আর বুলবুলি বেরিয়ে যায়। বের হতেই শুরু হয় বৃষ্টি। হেনার মেজাজ চড়ে গেছে। এমনিতেই পড়েছে শাড়ি, তার উপর আবার মাঠ দিয়ে হাঁটা প্রচণ্ড বিরক্তিকর ব্যাপার। তিনজন তাড়াতাড়ি ৩টা কচু পাতা ছিঁড়ে মাথাটা কোনো রকম ঢেকে বাড়ির পেছনে দরজা দিয়ে ঘরে ঢোকে। বুলবুলি এই কদিন এই বাড়িতেই থাকবে। বুলবুলির মাকে খুব জোর করে বলায় সে রাজি হয়েছে। রাত ১১টা বাজে। সবাই খেয়ে গল্প করছে। মাহিমের ঘরটা বেশ বড়। আগে ছিল না। জুবাইদা বানুর ঘ্যানঘ্যান নিতে জয়নুর শিকদার বাধ্য হয়েছে পাশের ঘরের মধ্যে দেয়াল ভাঙতে। জুবাইদা বানুর কথা, এই বাড়ির বড় ছেলের একমাত্র ছেলে, সে তার একটা ঘর হবে না। এই ঘর ঘর করে সে ৩ দিন পর্যন্ত বাপের বাড়ি ছিল। আজকে সেই ঘরে বসেই সবাই আড্ডা মারছে। নীরব হঠাৎ বলে উঠল অনেক রাত হয়েছে, তার আসতে হবে। জয়নুল শিকদার তখনই ঘরে ঢুকে বলল বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে আর যেতে হবে না। হেনা কিছু বলার আগেই নীরব মুচকি হেসে বলল, ঠিক আছে দাদু, আপনি যখন বলেছেন তখন আর যাব না। আড্ডা জমানোর আরেকটি উপাদান হচ্ছে চা। হেনা সবার জন্য চা করতে যাবে এমন সময় তন্ময় বলে উঠল, হেনা আমার জন্য কফি করে আনতে পারবে? আসলে আমি চা খাই না। কফি করা বেশ কঠিন না। চলো আমিও যাই, আমি তোমাকে শিখিয়ে দেব। কথাটা বলে যেই তন্ময় উঠতে যাবে অমনি নীরব তন্ময়ের হাত ধরে ফেলল। মুচকি হেসে বলল, আরে তন্ময় বাবু, আজকে একটু আমাদের সাথে চা খেয়ে দেখেন না। হেনা খুব ভালো চা করে। হেনা তুমি যাও, করা করে সবার জন্য চা করে আনো। হেনা এক এক করে চা আনছে আর মাহিম সবাইকে দিচ্ছে। তন্ময় চাটা খাচ্ছে না। রৌদ চায়ের কাপে চুমুক দিয়ে বাইরে তাকিয়ে বলল, এই বৃষ্টির দিনে হাতে আমাদের হেনার তৈরি চা আর এই আড্ডা। এই সময়টা যেন মধুর সময়।
মাহিম রৌদের মাথায় হাত বুলিয়ে বলল, তা ঠিক আছে কাকা, কিছু চুলগুলো তো ভিজে ভিজে মাঠের ওইদিক যাওয়া হয়েছিল নাকি? কি রে হেনা, কি বলিস? হেনা কোনো কথা বলল না, তবে রৌদের দিকে তাকিয়ে সবাই মুচকি হাসছে। নীরব আর চোখে দেখে তারপর বলল, কি তন্ময় বাবু খাচ্ছেন না কেন? চা মজা হয়নি? একবার খেয়ে দেখুন, এই চায়ের প্রেমে পড়ে যাবেন। আস্তে করে আরো বলল, চায়ের প্রেমে পড়েন তবে চা তৈরি করার মানুষটার না। সকাল সকাল রৌদের গোসলের জন্য সবাই সব তৈরি করছে। মেয়েরা কলসে আলপনা দিয়েছে আরো অনেক আগে, এখন সেই কলস নিয়ে তারা পুকুর ঘাটে যাচ্ছে। রৌদকে পুকুর পাড়ে নেওয়া হয়নি। কিছু নিয়ম কানুন আছে, তা শেষ হলেই সে পুকুর গিয়ে গোসল করে আসবে। হেনা, বুলবুলি, মায়া আর গ্রামের কিছু মহিলারা পানি আনতে গেছে। পুকুর পাড়ে বাঁশের ঘাট করা। একজন একজন করে সবাই পানি নিচ্ছে আর তন্ময় সবকিছু নিজের ছোট একটা ক্যামেরা দিয়ে ভিডিও করছে। নীরব সকাল সকাল বাড়ি গেছে, এখনো আর শিকদার বাড়ির দিকে আসেনি। সবাই পানি নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেই মাহিম হুট করে রং উড়িয়ে মারল। সব রং সবার মাথার উপর এসে পড়েছে। মাহিম এক এক করার সবার হাতে রং দিয়ে দিল। তন্ময় বেশ আগ্রহ নিয়ে অনেকগুলো রং নিল। হেনা এক পাশে দাঁড়িয়েছিল। হেনার দিয়ে এগিয়ে তন্ময় হেনার গালে রং দিতে যাবে, এমন সময় কেউ তন্ময়ের হাত ধরে ফেলল। হেনা তন্ময় দুইজনেই ঘুরে দেখল নীরব হাতটা ধরেছে। তন্ময় হাতটা হ্যাচকা টান দিয়ে সরিয়ে নিল। নীরব মৃদু হেসে বলল, আরে আরে তন্ময় বাবু, করছেনটা কি? গ্রামের মেয়েদের সাথে এসব করতে নেই। এদের ঝাল কিন্তু অনেক। তারপর দু চার ঘা বসিয়ে দিলে কিন্তু সামলাতে পারবেন না। তন্ময় হেনার দিকে তাকিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই ঝাল সহ্য করার মতো ক্ষমতা আমার আছে নীরব সাহেব। আপনি চিন্তা করবেন না। তন্ময় সেখান থেকে চলে গেল। নীরব হেনার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না বেলি, আমি আর দু একদিনের মধ্যেই তোমাকে বিয়ের কথা বলবো বাড়িতে। হেনা এবার বিরক্ত হল, হাত ছাড়িয়ে বলল, আমাকে পেয়েছেনটা কি আপনি? আমি একবারও বলেছি আপনাকে কখনো যে আমি আপনাকে ভালোবাসি? আপনারা এমন করতে থাকলে আমি নানুর সাথে কথা বলে বাড়ি থেকে চলে যাব। পাগল হয়ে যাচ্ছি এসব নিয়ে। হেনা কথাগুলো বলেই হন হন করে চলে গেল। মাঠ পেরুলেই শেহজাদিদের বাড়ি। কিন্তু জয়নুল শিকদারের ইচ্ছে সে ছেলের বউ আনবে গাড়ি দিয়ে। তাই তার ইচ্ছে পূরণের জন্য পুরো এক গ্রাম ঘুরে এখন বউ আনতে যেতে হবে। হেনার গাড়িতে বমি হয়, তাই সে গাড়িতে যাবে না। মাহিম আরও আগেই রৌদের সাথে গাড়িতে উঠে বসে আছে। এখন বাকি আছে শুধু নীরব, তন্ময়, বুলবুলি আর হেনা। বুলবুলি হেনার সাথে যাবে। মাহিম তন্ময়কে গাড়িতে বসতে বলল। তন্ময় কথা ঘুরিয়ে বলল, না, আমি বরং মাঠ দিয়ে যাই। গ্রামের সৌন্দর্য তো বারবার দেখা হবে না। আর তো আসতে পারবো না। নীরব বীর বীর করে বলল, ঢং। বুলবুলি পাশ থেকে বলে উঠল, নীরব ভাই কিছু কইলেন? না না, কি বলবো। তন্ময় বাবু, আপনি একটা কাজ করেন, আপনি গাড়িতেই চলে যান। মাঠের অনেকটা পথ তো হাঁটতে পারবেন না। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না নীরব বাবু। আপনি একটা কাজ করেন, গ্রামে থাকেন তো, আমার কবে না কবে এমন গাড়িতে উঠবেন, তার থেকে আজকেই গাড়িতে করে চলে যান। দুইজনের মধ্যে আরো কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর হেনা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, চুপ করেন আপনারা। কি শুরু করেছেন? হেনা গাড়ির দিকে এগিয়ে বলল, মাহিম ভাই, জায়গা কতটা আছে? দুজন বসা যাবে? হ্যাঁ, আরামে বসা যাবে। হেনা বাড়ির মধ্যে গেছে, 3টা পলিথিন এনে বুলবুলির হাত ধরে গাড়িতে উঠে গেল। মাহিম গাড়ির মধ্যে থেকে তন্ময়ের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, নেশা তারা চিহ্ন লা, এবার প্রকৃতি বিলাস করতে করতে এই কাঁধা পানির মধ্যে হেঁটে আয়। আর নীরব ভাই, আপনিও আইসেন পড়েছেন তো সাদা পাঞ্জাবি, সাবধানে হাইটেন। আসি ভাই। মাহিম কথা শেষ করতেই গাড়ি চলে গেল। নীরব আর তন্ময় হা করে তাকিয়ে আছে। নীরব মেজাজ দেখিয়ে আগে আগে চলে গেল। তন্ময় চিনে না, তাই বাধ্য হয়ে পেছনে পেছনে যেতে হলো। হেনারা গাড়িতে গেছে তাই আগে পৌঁছালো। ওরা বাড়ির মধ্যে যাওয়ার পরেই তন্ময় আর নীরব বাড়ির মধ্যে ঢুকল। দুইজনের হাঁটু অবধি কাদা। দুইজনকে দেখে মাহিম হাসতে হাসতে একাকার। শেহজাদি আর রৌদের বিয়ে হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। হেনা, বুলবুলি, তুলি, ঐশী, নীরব, মাহিম সবাই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে। কারণ ওরা বাড়ি চলে আসবে। বাসর ঘর এখন সাজানো হয়নি। নীরব চেষ্টা করছে তন্ময়কে না জানিয়েই বাড়ি চলে আসবে। আর তার চেষ্টা সফল হলো। মাহিম, বুলবুলি, হেনা আর নীরব এই 4জন মাঠের পথ ধরে বাড়ি চলে আসলো। তুষি, ঐশী আর ওদের সাথে আরও সবাইকে আনলো না। কারণ কাঁচা ফুল বেশি ধরাধরি করলে নষ্ট হয়ে যাবে। 4জন মিলে নিজেদের সব চেষ্টা দিয়ে টানা 4 ঘন্টা বসে ঘর সাজিয়ে ধরে তালা দিয়ে বাইরে আসতেই দেখল সবাই চলে এসেছে।
বড়রা বউ ঘরে আনার নিয়ম কানুন পালন করছে। তন্ময়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। নীরব দরজার কাছে ছিল। নীরবের দিকে তাকিয়ে হন হন করে ঘরের মধ্যে চলে গেল। রাতে রৌদের থেকে 1000 টাকা নিয়ে তারপর ঘরের চাবি দিল মাহিম। ময়না ঘরে বসে ভা ভা করে কাঁদছে আর কাপড় গোছাচ্ছে। জুবাইদা বানু ময়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। পাশেই বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিশি। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে ময়নার কান্না কাটি দেখে শেষমেশ নিশি বলে উঠল, খালা হুদাই কেন এমন করতেছ? তোমার মনে হয় জীবনে কাকা তোমারে বিয়া করত? কেন যে এমন করো তোমরা দুই বোন, আমার মাথায় আসে না। তন্ময় জয়নুল শিকদারের সামনে বসে আছে। জয়নুল শিকদার লাঠি ভর করে মাথা নিচু করে বসে আছে। কি যেন ভাবছে সে। একটু আগেই তন্ময় হেনার বিয়ের প্রস্তাব দিয়েছে জয়নুল শিকদারের কাছে। এই কালকে ছেলের বিয়ের পর আজকে এমন প্রস্তাব সে আশা করেনি। হেনা নিজেও জানে না এই কথা। সকাল সকাল স্কুলে গেছে একটু কাজে। তন্ময় ছেলেটা খারাপ না। তবে মায়া আর হেনার মতামত ছাড়া জয়নুল শিকদার কিছুই করবে না। জয়নুল শিকদার সোজা বলল যে সে হেনার মতামতের বিরুদ্ধে কিছু করবে না। তন্ময় কিছুটা নিরাশ হয়ে ঘর থেকে বের হয়ে গেল। বাইরে থেকে দাঁড়িয়ে সবটাই শুনেছিল জুবাইদা। তন্ময় ঘর থেকে বের হতেই সে ঘরে ঢুকল। জয়নুল শিকদারকে একটা পান বানিয়ে দিতে দিতে বলল, আব্বা তন্ময় তো পোলা খারাপ না। এই পোলা আপনি এই গেরামে কই পাইবেন? এত বড় সুযোগ হাতছাড়া কইরেন না। জয়নুল শিকদার খানিকটা বিরক্ত হয়ে বলল, তোমার মেয়েও তো বড় হইছে, এমন পোলা তুমি হাতছাড়া না কইরা তোমার মাইয়াডা দেও। আরে আব্বা কি যে কন, তন্ময় তো হেনারে পছন্দ করছে। এই দিকে এত নজর না দিয়া সংসারে মন দেও। কথাটা বলেই জয়নুল শিকদার ঘর থেকে বের হয়ে গেল। জুবাইদা বানু একটা থালায় করে হরেক রকমের খাবার এনে রাখল বিছানায়। ময়না খাবারগুলো দেখেই ঝাঁপিয়ে পড়ল খাবারের উপর। খেতে খেতে বলল, তা আপা, তন্ময় পোলাডা নাকি ভালো, তাইলে তুমি হেনারে ওই পোলার লগে বিয়া দিতে পাগল হইছ কেন? আমগো নিশিরে দেও। আমারে তো ওই শহরের পোলা পছন্দ করব না, নইলে আমিই রাজি হইতাম। জুবাইদা বানু মুখ বেঁকিয়ে বলল, এ হ হ, যেই চরিত্র বানাইছস, সামান্য শিকদার বাড়ির বউ হইতে তোরে আরো 5 বার জন্ম নিতে হইব। আবার আইছে ওই পোলা নিয়া স্বপ্ন দেখতে। নিশি যখন ছোট আমি ওই সময় থেকেই ভাবছি নীরবের কাছে নিশিরে দিমু। ময়না খাবারের তালাটা রেখে উঠে দাঁড়িয়ে বলল, তোমার যা কথা। কই নীরব আর কই তন্ময়? নীরব এই গ্রামের সবচেয়ে ভালো পোলা। আমার আদরের একটা মাত্র মাইয়া নিশি, তাই ওরে কাছে রাখা আবার ভালো রাখা দুইটাই হইব নীরবের লগে বিয়া হইলে। আর আমি জানি নীরব হেনারে পছন্দ করে। এখন হেনার যদি বিয়া হইয়া যায় তাইলে ওর শ্বশুর বাড়ি চইলা যাইব, আর আমি নীরবের বাপের কাছে নিশির বিয়ার প্রস্তাব পাঠামু। আহ কি বুদ্ধি বানাইছ আপা, তুমি আসলেই খাঁটি সোনা। জয়নুল শিকদার মায়ার ঘরে বসে মায়াকে সব বলল। মায়া জানালার কাছে গিয়ে কিছুক্ষণ কিছু একটা ভেবে তারপর বলল, অপরিচিত ছেলের সাথে নিজের জীবন জড়িয়ে নিজে যেই ভুল করছি আমি আমার হেনার জীবনে সেই ভুল হতে দিব না। তন্ময় অপরিচিত হইলে কি হইছে, পোলা তো খারাপ না রে মা। আব্বা আমি বলি নাই তন্ময় ছেলে খারাপ। আবার আমরা এই 1 সপ্তাহে একটা ছেলেকে দেখে এটাও বলতে পারবো না সে ভালো। শহরের ছেলে, বোঝা খুব দায়। আমার হেনা গ্রামের সহজ সরল মেয়ে, পড়ে ওখানে গিয়ে মানিয়ে না নিতে পারলে কার কাছে বলবে? হঠাৎ কেউ পেছনে থেকে বলল, যে ওর দায়িত্ব নিয়ে ওখানে নিবে তার কাছে বলবে। জয়নুল শিকদার আর মায়া পেছনে তাকিয়ে দেখল তন্ময় দাঁড়িয়ে আছে। তন্ময় ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমাকে একবার বিশ্বাস করে দেখুন আন্টি। আমার হেনাকে এমন ভালোবাসবো যে ও এখানে আসতেই চাইবে না আমার বাড়ি আর আমার পরিবার ছেড়ে। মায়া খানিকটা তাচ্ছিল্যের সাথে হেসে বলল, এমন কথা অনেক বছর আগেও একবার কেউ আমাকে দিয়েছিল। কিন্তু সে রাখেনি, তাই এই শুকনো কথায় চিড়ে ভেজাতো আসো না বাবা। তুমি যদি সত্যিই হেনাকে বিয়ে করতে চাও, ওকে ভালোবাসো, তাহলে তোমার বাবা আর মাকে এখানে আসতে বলো। তারপর তাদের সাথে আমার 2 ভাই তোমাদের বাড়ি গিয়ে দেখে আসবে, তারপর আমি সিদ্ধান্ত নিব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই বাবা আর মাকে আসতে বলবো। ঠিক আছে তবে তাই হোক। হেনা স্কুল থেকে বাড়ি ফিরছে। প্রচণ্ড রৌদ আজকে। বুলবুলি আর হেনা 2 জনে 2টা বই মাথায় দিয়ে হাঁটছে। হেনা দূর থেকে খেয়াল করেছে রাস্তার বড় আম গাছর নিচে দাঁড়িয়ে আছে নীরব। হেনা বিরক্তি কণ্ঠে বলল, এই লোকটা পিছন ছাড়বে না আমার। এই ঠাডা পড়া রৌদ্রে দাঁড় করিয়ে এখন তার প্রেমের আলাপ পারবে। বুলবুলি খানিকটা হেসে বলল, তোর তো কপাল রে বান্ধবী, এমন মানুষ কজনে পায়। আমারে নিয়ে যদি কেউ এত স্বপ্ন দেখত, আমারে এমনে দাঁড় করাই যদি কেউ প্রেমের আলাপ পারত, আমি তো কবেই তার প্রেমে আবুডুব খাইতাম।
যদিও তুইও নীরব ভাইরে ভালোবাসছ, কিন্তু তুই নিজেও বুঝোস না সেটা। যেই দিন তারে হারাই ফেলার মতো অবস্থা পরিস্থিতি আইব, ওই দিন এইটা অনুভব করবি। হেনা জোরে একটা ধমক দিয়ে বলল, তোর এই আবেগময় কথা বড় বড় কবিরেও হার মানায়। কই থেকে শিখছিস এসব? আমারেও একটু নিয়া যাইস তো। বুঝবি বান্ধবী, বুঝবি যেই দিন হারাবি। কথা বলতে বলতে দুইজন নীরবের সামনে এসে দাঁড়ালো। নীরব একটা ঢোল কলমি ফুল এনে হেনার কানে গুজে বলল, কেমন আছো আমার বেলি? দুদিন আগেই তো আমাদের বাড়িতেই থাকলেন, অথচ এমন করে জিজ্ঞেস করছেন, মনে হচ্ছে কয়েক বছর পর আমার সাথে দেখা হলো। তোমার সাথে একদিন দেখা না হওয়া মানে ওই 24 ঘন্টা আমার কাছে এক যুগ মনে হয়। আচ্ছা সেসব কথা বাদ দাও, তোমাদের বাড়ির ওই শহরের মেহমানের কি গ্রাম দেখা হয়নি? কবে যাবে সে? তা আমি কিভাবে জানব? আমি কি সেসব নিয়ে পড়ে থাকি নাকি? যাক, এটা শুনে ভালো লাগলো তুমি ওসব নিয়ে পড়ে থাকো না। আপনার কথা শেষ হলে এবার পথটা ছাড়ুন তো। এই ঠাসা রৌদ্রে গা জ্বলচ্ছে। আচ্ছা যাও বেলি। হেনা বাঁচা গেল বলে হন হন করে হেঁটে বলল। নীরব পেছনে থেকে জোরে বলল, ওই তন্ময় বাবুর থেকে দূরে থেকো আমার বেলি। হেনা আর পেছনে ফিরে থাকালো না। বাড়ি ফিরে হেনা গোসল করে খাওয়া দাওয়া করে পড়তে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মায়া হেনার ঘরে এসে কাচুমাচু করছে। হেনা অনেক ভালোভাবেই তা খেয়াল করেছে। বইগুলো রেখে হেনা মায়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আম্মু? সেই আসার পর থেকে তোমাকে দেখছি কিছু বলবে বলবে ভাব, কিন্তু এমন করছো কেন? আসলে এই সুদে আসলে না বলে কি হয়েছে সেটা বলো। তোমার মেয়ের সাথে কথা বলতে এত কি সমস্যা? মায়া হেনার অভয় পেয়ে বলতে শুরু করল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানুষ না, তা তুই জানিস মা। তন্ময় ছেলেটা নাকি তোকে পছন্দ করে। বিয়ের কথা বলেছে তোর নানুকে। আমি ওকে বলেছি ওর মা বাবাকে আসতে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তোকে না বলে এত বড় সিদ্ধান্তে নেমেছি। তুই যদি না বলিস তাহলে আমি না করে দিব। তবে তোর মা আমি কিছুটা হলেও ভালো বুঝি। এই বাড়িতে তোর মামির জন্য মনে হয় না তোর বেশি দিন থাকা হবে। আর তন্ময় ছেলেটাও খারাপ না। আমার যা বলার আমি বললাম। এখন তোর সিদ্ধান্তই সব। হেনা পড়ার টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে। তার মায়ের কথাগুলো তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না তার মা তাকে ওই কথাগুলো বলেছে। হেনা পুরোটা রাত ঘুমাতে পারেনি। এই এত বড় সিদ্ধান্ত ও কিভাবে নিবে একা? বুলবুলি বা ছোট মামা কাউকে বলবে? না, বুলবুলিকে বললেই নীরব ভাইয়ার কথা বলবে। মনে মনে কথাটা বলতেই হেনার নীরবের কথা মনে পড়ল। নীরবের কথা মনে পড়তেই হেনা বিছানা থেকে লাফিয়ে উঠল। হেনার ছটফট লাগছে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। হেনা বুঝতে পারল সে নিজের মাথায় অনেক প্রেশার দিচ্ছে। দু হাত দিয়ে মাথায় চেপে ধরল। খানিকটা পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করল। সকালে হেনা নিচের মতো করে কথা সাজাচ্ছে নিজের মধ্যে। মা নানু আমি আরো পড়তে চাই। আরো অনেক কিছু। হঠাৎ জুবাইদা বানু ঘরে ঢুকল। হেনাকে টেনে বিছানায় নিয়ে বসালো। কঠোর কণ্ঠে জুবাইদা বানু বলতে শুরু করল, দেখ হেনা, এইটা তোর নানার বাড়ি। তাই এসব পড়াশোনার কথা বলে বিয়ে আটকিয়ে আমার বোঝা বাড়াস না। তোর তো কপাল এমন ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু মামি, তোর সাথে আমি রসের কথা কইতে আসি নাই। বিয়া ভাঙলে খুব খারাপ হইব হেনা, মনে রাখিস। কথাগুলো বলেই জুবাইদা চলে গেল। হেনা এবার চিন্তায় পড়ে গেল। কি করবে সে? এই বিয়ে ভাঙলে জুবাইদার অত্যাচারে সে টিকতে পারবে না। আরও একবার এমন হয়েছে, সেবার কত কষ্টটাই না তাকে দিয়েছে। বুলবুলি হা করে তাকিয়ে আছে হেনার মুখের দিকে। হেনার দুই হাত ধরে বলল, এমন কথা মুখেও আনিস না রে। নীরব ভাইর কি হবে? মানুষটা অনেক ভালোবাসে তোরে। হেনা প্রচণ্ড রেগে গেল। হাত ছাড়িয়ে বলল, বাসুক। আমি কি কখনো বলেছি তাকে ভালোবাসি? আমিও মানুষ। আমারও বাঁচার অধিকার আছে। একবার এই বিয়ে ভেঙে দিলে মামি কি অত্যাচার করবে সেটা আমি জানি। আম্মুর নতুন নতুন বিয়ে হয়েছে, আমি বললেই ওই বাড়ি নিয়ে যাবে, কিন্তু আমি চাই না শেষ বয়সে আম্মুর সংসারে আমার জন্য কথা শুনুক। আর একবার ভেবে দেখ না। যা ভাবার ভেবেছি। আর আমি হ্যাঁ বললেই বিয়েটা হয়ে যাচ্ছে না। এখনো সময় বাকি, দেখি কি হয়। ভালো লাগছে না, বাড়ি গেলাম। তুই এসব কথা নীরব ভাইয়ের কানে লাগাইস না আবার। বুলবুলি মাথা নাড়ালো। হেনা বাড়ি এসে দেখল বাড়িতে নতুন তিনজন মানুষ। হেনা বাড়ি ফিরতেই মায়া হেনাকে হেনার ঘরে নিয়ে বলল, কি সিদ্ধান্ত নিলি মা? হেনা চোখ বন্ধ করে আছে। হাতগুলো মুঠিবদ্ধ করে আছে। বারবার নীরবের কথা মনে পড়ছে। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ খুলে পানি আড়াল করে বলল, তুমি যা বলবে তাই হবে আম্মু। তোর পরে অভিযোগ হবে না তো মায়ের প্রতি?
তোমার কথার উপর কথা বলার আগে মরণ হোক আমার। পাগল মেয়ে, এই কথা মুখেও আনবি না। গোসল করে একটা ভালো জামা পরে বাইরে আয়। বাইরে তন্ময়ের মা বাবা আর বোন এসেছে। হেনা মাথা নাড়ালো। মায়া বের হতেই তন্ময় ঘরে ঢুকল। তন্ময়কে হঠাৎ এভাবে ঘরে দেখে হেনা খানিকটা ভয় পেল। হেনা পেছাতে লাগলো, তন্ময় আগাতে লাগলো। হঠাৎ তন্ময় হেনার হাত ধরে একটা চুমু খেয়ে বলল, তুমি এভাবে বিয়েতে রাজি হবে কখনো ভাবিনি আমি। তোমাকে আমি আমার করেই ছাড়ব হেনা। আর কিছু দিনের অপেক্ষা। কথাগুলো বলেই তন্ময় ঘর থেকে বের হয়ে গেল। হেনার স্বপ্নের মতো লাগছিল। কিভাবে কি হলো সে বুঝতেই পারছে না। হঠাৎ করে কেউ এভাবে কিভাবে ভালোবাসতে পারে, তার মাথায় ঢোকে না। মায়ার ডাক পড়তেই হেনা তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিচে গেল। তন্ময়ের মা হেনাকে নিয়ে পাশে বসালো। হেনা চুপ করে বসে আছে মাথায় ঘুমটা দিয়ে। আর তন্ময়ের মা না ভাবে হেনার প্রশংসা করছে। হঠাৎ নীরব ঘরে ঢুকল। নীরবের কোকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ের সাদা পাঞ্জাবিটা ঘমে ভিজে একাকার। চোখগুলো ফুলে আছে। নীরব ঘরে ঢুকতেই হেনার বুকের ভেতর শীতল হয়ে গেল। জয়নুল শিকদার নীরবকে ডেকে নিজের পাশে বসালো। নীরবের সাথে পরিচয় করিয়ে দিল তন্ময়ের মা বাকে। নীরব চুপ করে আছে। সবাই যখন ব্যস্ত তখন নীরব জয়নুল শিকদারকে আড়াল করে বলল, দাদু আমার আপনার সাথে কিছু কথা আছে। হেনা খেয়াল করেছে নীরবকে। ইচ্ছে করে নীরবের গায়ে পানি ঢেলে নীরবকে কায়দা করে আড়ালে নিল হেনা। দুইজন আড়ালে যেতেই নীরব হেনাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে যেও না বেলি। আমার সাথে এমন করো না। হেনা চুপ করে আছে। তার চোখ থেকে অঝরে পানি ঝরছে। নীরবকে ছাড়িয়ে বলল, আমি কি করেছি আপনার সাথে? আমি তো কখনো বলিনি যে আমি আপনাকে ভালোবাসি। দেখুন আপনি নানার কাছে এসব নিয়ে কিছু বলবেন না। আমি চাই না কোনো ঝামেলা হোক। হেনা দৌড়ে চলে গেল। তন্ময়ের বাবা মাকে দেখে মোটামুটি সবার পছন্দ হয়েছে, তাই আর বাড়ি দেখতে গেল না কেউ। তবে রৌদ খোঁজ খবর নিয়েছে। নীরব প্রচণ্ড অসুস্থ। নীরব বাড়িতে সবটা জানিয়েছে। নীরবের বাবা জয়নুল শিকদারের সাথে কথা বলেছে, কিন্তু কাজ হবে না। হেনার বিয়ের তারিখ পড়ে গেছে। পরের সপ্তাহেই বিয়ে। নীরব পাগল প্রায় অবস্থা। তার এমন হাল সহ্য করতে পারছে না বুলবুলি। কয়েকবার হেনাকে জোর করেছে বিয়ে ভাঙার জন্য। সে কোনোভাবেই তার নানার মান সম্মান নষ্ট করতে পারবে না। হেনার হলুদ আজ। সব কিছু স্বপ্নের মতো লাগছে তার কাছে। এখনো বিশ্বাস হচ্ছে না তার এভাবে তার বিয়ে হয়ে যাচ্ছে। গত কয়েক দিনে বুলবুলি একটা কথাও বলেনি হেনার সাথে। তবে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। হেনার সব কাজ নিজে হাতে সামলিয়েছে। হেনা হলুদ শাড়ি পরে স্টেজে বসে আছে। শেহজাদি আর রৌদ হেনার এভাবে হঠাৎ বিয়ে মেনে নিতে পারছে না। অনেকবার মায়াকে বুঝিয়েছে এখন বিয়েটা না দিতে। কিন্তু মায়া মেয়েকে কচু পাতায় পানির মতো ফেলে রাখতে চায় না। হেনা ঘোলাটে চোখে সামনে তাকালো। সাদা পাঞ্জাবি পরা গায়ে শাল জড়ালো এক যুবক তার দিকে এগিয়ে আসছে। মুখটা তার বড্ড চেনা। চেনা মানে খুব চেনা, তবে আগের মতো মুখে উচ্ছ্বাস নেই। শুকিয়ে গেছে। চোখগুলো কোঠায় ঢুকে গেছে। মাথার চুলগুলো বেশ বড় হয়েছে। 5-7 দিনে কারো এতটা খারাপ অবস্থা কিভাবে হয়, ভাবছে হেনা। নীরব খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে স্টেজের সামনে এসে দাঁড়ালো। কাপা কাপা হাতে একটু হলুদ নিয়ে হেনার গালে লাগালো। হেনা চোখ বন্ধ করে আছে। আজকে নিজেকে তার নিজের কাছে বড্ড অপরাধী মনে হচ্ছে। বুলবুলি এই দৃশ্য দেখতে পারছে না। মুখে কাপড় দিয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। নীরব হেনার হাতে একটা চিরকুট দিয়ে বলল, সাধের বেলি। আমার বেলি তোমার বিয়ের উপহার। হেনা চিরকুটটা নিজের কাপড়ে লুকিয়ে নিল। নীরব চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে আসতেই ধাক্কা খেল লম্বা উচ্চ দেহের সাথে। চারপাশে হালকা আলো। নীরব চোখ তুলে মানুষটার মুখ দেখতেই ছিটকে ভয় কিছুটা দূরে গিয়ে পড়ল। দৌড়ে এসে লোকটার কলার ধরে বলল, তুই এখানে কি করিস? কেন এসেছিস এখানে? লোকটা মুচকি হেসে আলতো হাতে নীরবের হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে বলল, কি যে বলো নীরব, ছোট ভাইয়ের বিয়েতে আসবো না। নীরব ভ্রু কুঁচকে বলল, ছোট ভাই মানে? আরে তন্ময়। তন্ময় তো আমারই আদরের ছোট ভাই। শয়তান। আমাকে অভি বলেছিল তুই ভয়ঙ্কর শয়তান। জানো তো নীরব, উপরওয়ালা সহায় থাকলে শয়তানও জিতে যায়। তন্ময় যখন হেনার কথা আমাকে বলে, তখন আমি হেনাকে দেখতে চাই। গোপনে তোলা হেনার কিছু ছবির সাথে তোর ছবি চলে আসে। তারপর যখন জিজ্ঞেস করি তোর কথা, তখন ও জানায় তুই হেনাকে অনেক ভালোবাসিস, তবে এখনো তা কেউ জানে না। তখনই আমি ভেবে নেই যেভাবেই হোক হেনাকে তোর থেকে কেড়ে নিবই। তন্ময় লাফাঙ্গা ছেলে।
মাহিম ওকে ভালো করে চিনতে পারেনি। আমার ভাই তো হাজার রূপ, কাজ কাম কিছুই করে না। এখানে যারা এসেছিল তারা কেউ আমাদের বাবা মা না, বানোয়াট সব। তন্ময়ের মনের বাসনা যেভাবেই হোক হেনাকে চাই তার। আর আমার মনের বাসনা যেভাবে হোক প্রতিশোধ নিতেই হবে। দুইজনেরটা মিলি একটা মিরাক্কেল হয়ে গেল। তারপর সব নিজের প্ল্যান মতো সাজালাম এবং আমি জিতলাম। আমাকে আমার ভালোবাসার মানুষ থেকে আলাদা করেছিলি, আজকে আমিও তাই করলাম। রক্ত কখনো ঘুমায় না, জেগে থাকে প্রতিশোধের নেশায়। কথাগুলো বলেই আতাজ উচ্চ স্বরে হাসল। নীরব ভাবতেও পারেনি এমন কিছু হবে। সে বোকার মতো তাকিয়ে আছে। কিভাবে সম্ভব এসব? আতাজ আর নীরব একই ভার্সিটিতে পড়ত। আতাজ প্রেম করত এক মেয়ের সাথে। তবে ভার্সিটির অন্যান্য সব মেয়েদের সাথে তার উন্মুক্ত চলাফেরা ছিল, যেটা ছিল অনেক আপত্তিকর। নীরব আতাজকে অনেকবার এটা নিয়ে সাবধানও করেছে। তবে আতাজের একটাই কথা, ভার্সিটির মেয়েরা মজা মাস্তি করার জন্যই, এদের সাথে মজা করব না কেন? আর ওটা হচ্ছে পার্মানেন্ট, মানে বিয়ে করার জন্য। নীরবের এসব খারাপ লাগত। মনে হতো ও মেয়েটাকে ঠকাচ্ছে। আতাজ যেই মেয়েটার সাথে সম্পর্কে ছিল সেই মেয়েটা আতাজকে প্রচণ্ড বিশ্বাস করত। নীরব অনেকবার মেয়েটাকে সাবধান করলেও সে নীরবকে বিশ্বাস করেনি। বরং নীরবকে আরও অপমান করে এই বলে যে সে ওকে পছন্দ করে, তাই আতাজের সম্পর্কে খারাপ বলে তাকে। নীরব সিদ্ধান্ত নিল এবার প্রমাণ দেখাবে। মেয়েটাকে খুব জোরাজুরি করে ভার্সিটিতে এনে সব দেখায়। মেয়েটা সেদিন আতাজকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছিল, থাপ্পড়ও দিয়েছিল কয়েকটা। আজকে আতাজের প্রতিশোধের পালা। আতাজ নীরবের কাঁধে হাত রেখে একটা অট্টহাসি দিয়ে চলে গেল সেখান থেকে। নীরব মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ল। খানিকক্ষণ বাদেই সে উঠে দাঁড়ালো, চোখ মুখ হাত দিয়ে ভালোভাবে মুছে বলল, না না, বাঁচাতে হবে ওকে যেভাবেই হোক। নীরব, মায়া, জয়নুল শিকদার, রৌদ সবার সাথেই যোগাযোগ করার চেষ্টা করল কিন্তু আতাজের জন্য পারল না। সে সবাইকে চোখে চোখে রাখছে, যখনই নীরব কারো কাছে যাচ্ছে তখনই সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। নীরব যখন প্রায় ব্যর্থ হয়ে পড়ছিল তখনই তার বুলবুলির কথা মনে পড়ল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল বুলবুলিকে, কোথাও পাচ্ছে না তাকে। যখন সে এখানে এসেছিল তখনও ও হেনার পাশে ছিল, তাহলে কোথায় গেল? নীরব পাগলের মতো কাঁদছে। এই বুঝি সব শেষ? তার কান্না কেউ দেখছে না। বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। শিকদার বাড়ির পিছে পড়ে রইল নীরব এবং তার পাশেই অন্ধকারে কাছের সাথে হাতমুখ বাঁধা বুলবুলি। পরের দিন কারো ফুপিয়ে কান্নার আওয়াজে নীরব চোখ খুলল। ঘোলাটে চোখ, শুধু আকাশ ছাড়া কিছুই দেখতে পারছে না। আস্তে আস্তে উঠে বসল। দুই একবার চোখের পাতা ফেলতেই সে অবাক, বুলবুলি কাঁদছে, সে গাছের সাথে বাঁধা। তাড়াতাড়ি উঠে বুলবুলির কাছে গেল, বুলবুলির হাত মুখ খুলে দিতেই সে নীরবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। নীরব বুঝতে পারল ও প্রচণ্ড ভয় পেয়েছে। বুলবুলি নীরবকে ছেড়ে বলল, নীরব ভাই, হেনারে বাঁচাইতে হইব। আপনি জানেন না ওর সাথে কি হইতে পারে। আপনি সব জানি, কিন্তু আমাদের হয়তো দেরি হয়ে গেছে। এখন বিকাল, বিয়া তো হয়ে যাওয়ার কথা। হোক বিয়া। বিয়া হলে কি হইছে, ওর বাঁচার এখনো সময় আছে। নীরব আর কথা বাড়ালো না, ভয় ভয় পায় বাড়ির ভেতরের দিকে হাঁটল, সাথে বুলবুলিও। কাল বুলবুলি তন্ময় আর আতাজের অনেক কথা শুনে নেয়, ওরা তাই বুলবুলিকে ধরে ফেলে কিছু কথায় রাখবে ভেবে না পেয়ে বাড়ির পেছনে বেঁধে রাখে। নীরব যত আগাচ্ছে ততই তার বুকের মধ্যে ধুক ধুক করছে। নিচের দিকে তাকিয়ে এক প্রকার চোখ বন্ধ করে বাড়ির মধ্যে ঢুকল নীরব। বাড়ির মধ্যে ঢুকতেই নীরব অবাক হয়ে গেল। হেনা অজ্ঞান হয়ে শেহজাদির কোলে পড়ে আছে। আতাজ আর তন্ময়ের হাতে হাতকড়া পরানো। বিয়ে বাড়িতে পুলিশ। নীরব আর বুলবুলি দ্রুত পায়ে এগিয়ে আসলো। কিছু বোঝার আগেই পুলিশ জয়নুল শিকদারের থেকে বিদায় নিয়ে আতাদ আর তন্ময়কে টানতে টানতে নিয়ে চলে গেল। নীরব হা করে তাকিয়ে আছে। মায়া আস্তে আস্তে নীরবের দিকে এগিয়ে এসে নীরবের গালে একটা থাপ্পড় দিল। নীরব কোনো প্রতিবাদ করল না। এখনো সে আগের মতোই দাঁড়িয়ে আছে। মায়া উচ্চকণ্ঠে বলল, তোর জন্য আজকে আমার মেয়েটার কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। ভাগ্যিস কালকে ওই আতাজ ছেলেটা আর তোর কথা আমি শুনে ফেলেছিলাম। না হলে আজকে সব শেষ হয়ে যেত। তুই কি প্রতিদান দিবি এর বল? কখনো একবারও বলেছিলি তুই হেনারে পছন্দ করিস? কি ভাবিস? ফুপু অনেক খারাপ? তুই যদি আমাকে বলতি তাহলে যত মহাপুরুষ আসতই না কেন আমি কখনো হেনাকে তোকে ছাড়া অন্য কারো কাছে দিতাম না। তোর অনেক বড় শাস্তি হবে। তোকে এখনই হেনাকে বিয়ে করতে হবে। এতক্ষণে নীরবের বাবাও চলে এসেছে। মায়া নীরবের বাবার দিকে তাকিয়ে বলল, চাচা, আপনার আপত্তি থাকলেও আমি মানব না।
আপনার ছেলেকে ক্ষতিপূরণ করতেই হবে। নীরবের বাবা চোখ মুখে বলল, এই ক্ষতিপূরণ ওর জীবনের সুখ হয়ে আসুক। রাত হয়ে গেছে। হেনা নীরবের ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে অনেক জোনাক পোকা। আকাশে আজকে অনেক বড় চাঁদ উঠেছে। চারপাশে অনেক তারা। বর্ষার পানিতে পদ্মগুলো মনে হচ্ছে সেজে উঠেছ আজ। নীরব পেছনে থেকে এসে হেনাকে জড়িয়ে ধরে বলল, আমার বেলি, আমার সাধের বেলি, বলেছিলাম না আমার হবে তুমি। নীরব যখন হেনার দুই হাত ধরতে যাবে তখনই দেখল নীরবের চিরকুটটা হেনার হাতে। নীরব মুচকি হেসে চিরকুটটা নিয়ে পানিতে ফেলে দিল। হেনাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বেলি। তুমি ছোট নাকি আমি পাগল আমি জানি না। না হলে কেন তুমি আমার ভালোবাসা বোঝো না? হেনা দুই হাত দিয়ে নীরবকে জড়িয়ে ধরে শীতল কণ্ঠে বলল, হয়তো আজ বুঝেছি, হয়তো ভালোবেসেছি। এই হয়তোকে একদিন আমি ভালোবাসিতে প্রকাশ করাবো আমার বেলি। সমাপ্ত।